নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আজকে আমার অতিথি কোনো রাজনীতিবিদ নন, কোনো দাপুটে আমলা নন, কোনো প্রাক্তন পুলিশ কর্তা নন। ইনি এমন একজন অতিথি যার লেখার সম্পর্কে আপনারা অবহিত। বিভিন্ন পত্র পত্রিকায় দুই মলাটের মধ্যে তার স্বচ্ছন্দ বিচরণ। পেশায় অবশ্যই তিনি সাংবাদিক, কিন্তু শুধু সাংবাদিক পরিচয় তার জন্য যথেষ্ট নয়। তিনি একধারে প্রাবন্ধিক, লেখক, ঔপন্যাসিক এবং একসময় ইংরেজি সাহিত্যের অধ্যাপকও ছিলেন। সেটা ৮-এর দশকের একদম গোড়ায়। তারপর চারটে দশক পেরিয়ে গেছে, তিনি সাংবাদিকতার জগতে রয়েছেন। আসুন আলাপ করিয়ে দিই আজ আমার অতিথি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রঞ্জনদা, আপনার সঙ্গে কথা বলা সবসময়তে ভীষণ রকম আকর্ষণীয়, মজাদার, আনন্দের, কিন্তু এর মধ্যেও একটা বিষাদের সুর বাজছে তো বঙ্গজীবনে সর্বত্র। এই যে অভাগিনী জীবন দিয়ে আমাদের অনেক সত্যের সামনে দাঁড় করালো, যে সত্যগুলো হয়তো আমরা এতদিন জানতাম, মনে মনে উপলব্ধি করতাম, কিন্তু আজকে পুরো ব্যবস্থাটা বেআব্রু হয়ে গেছে। কিভাবে দেখেন আর্চিকরের ওই অভাগিনীর হত্যাকাণ্ড, তারপর যে সামাজিক একটা মন্থন চলছে, মেয়েদের রাত দখলের ডাক এবং কোনো রকম পতাকা ছাড়া, সেভাবে কোনো রাজনৈতিক নেতৃত্বের ডাক ছাড়া যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত দখলে নেমেছে, আপনি কিভাবে দেখেন? আপনার অভিজ্ঞতা কি বলে? দেখো, আমার প্রথমত আমার এই অভিজ্ঞতা, এতদিন বেঁচে আছি তো, এই রকম একটা ঘটনা কিন্তু খুব বেশি দেখিনি। এটা কিন্তু ঠিক। এই যে মৃত্যু অনেক রকম দেখেছি, এবং সবসময় মৃত্যু, যে কোনো বিচ্ছেদ দুঃখের, কিন্তু এখানে যেভাবে একটি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটা একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে আমরা কি এখনও সভ্য হতে পেরেছি, সভ্য মানুষ হতে পেরেছি? আমাদের ঈর্ষা হতে পারে, হিংসা হতে পারে, রাগ হতে পারে, ক্রোধ হতে পারে, আক্রোশ হতে পারে, ভয়ঙ্কর প্রতিশোধের ইচ্ছা জাগতে পারে, কিন্তু তার এই রকম একটা জান্তব, এই রকম একটা ভয়াবহ প্রকাশ, এইটে খুব বেশি আমিও দেখিনি। এবং সেটা একেবারে আমাদের শহরে এবং এমন একটা প্রতিষ্ঠানে হলো, সেটা দুঃস্বপ্নেও ভাবা যায় না। কিন্তু এর ফলে একটা যে ঢেউ উঠেছে, একটা যে জাগৃতি হয়েছে, একটা যে সচেতনতা ফিরে এসেছে, সেটা বোধহয় সমস্ত খারাপের একটা ভালোর দিক তো আছে। এত বড় একটা নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটলো, মূল্যটা বড্ড বেশি দিতে হলো, কিন্তু এই সচেতনতার একটা দরকারও ছিল। প্রতিবাদ কিন্তু সচেতনতারই ভাষা, প্রতিবাদ সেটা হচ্ছে। কিন্তু অর্ক, এটাও আমি বলতে বাধ্য হচ্ছি, এটা সম্পূর্ণ অরাজনৈতিক হচ্ছে না। রাজনীতি এর সঙ্গে মিশে যাচ্ছে। রাজনীতির দূষণ ছাড়া যদি এটা হয় একেবারে, তাহলে আমি আরও খুশি হব। আমি রাজনীতির মানুষ নই। আমি সবসময় মানুষকে ভালোবেসেছি, মানুষকে ভালোবাসতে ইচ্ছে করেছে অন্তত, এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসার থেকে যদি এটা হয় সম্পূর্ণভাবে, এটা হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, মত প্রকাশের স্বাধীনতায়, জীবন ধারার স্বাধীনতায়। আমি আমার জীবন যাপন করব, তুমি তোমার জীবন যাপন করবে, যতক্ষণ না আমরা অন্যের ক্ষতি করছি সচেতনভাবে। আমাদের নিজেদের জীবন যেরকম করে হোক, নিজেদের জীবন যাপন করার স্বাধীনতা আছে। এই স্বাধীনতা আমি বিশ্বাস করি। শুধু বিশ্বাস করি না, সেই স্বাধীনভাবে আমি জীবনটা যাপনও করার চেষ্টা করেছি। এখন এটা আমি দেখেছি যে অনেক সময়
আমি যখন স্বাধীন জীবন যাপন করার চেষ্টা করছি বা প্রচেষ্টার মধ্যে দিয়ে, এই প্রচেষ্টার মধ্যেও একটা অন্তঃস্রোত আছে, হয়তো নিষ্ঠুরতার আছে, এই জন্য যে আমরা তো পরস্পরের উপরে নির্ভর করেও বেঁচে থাকি। তো আমি যখন সম্পূর্ণ স্বাধীন হতে চাইছি, তখন যারা আমার উপরে নির্ভর করেছেন বা করছেন বা করবেন ভবিষ্যতে, তারা একটু শঙ্কিত হয়ে পড়েন যে তাহলে তো এই মানুষটার উপর নির্ভর করা যায় না। এটাও কিন্তু হতে পারে। আমি সেটা বলছি, আমি সেলফ ক্রিটিসিজম করেই বলছি যে আমি হয়তো অনেকের দুঃখের কারণও হয়েছি জীবনে আমার এবং অনেকে হয়তো মনে করেছে এটা স্বার্থপরতা, সেটাও মনে করতে পারে। কিন্তু তবু আমি বিশ্বাস করি প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, জীবনযাপনের স্বাধীনতা এবং লেখাপড়ার স্বাধীনতায়। আমি কি পড়ব না পড়ব, কি বই পড়ব, কি খাবো, কি পরব, এই যে আমার একটা যাপনের যে পরিবহ বা পরিসর, তার মধ্যে আমি সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। লেখাপড়া, পোশাক, খাওয়া দাওয়া এবং অবশ্যই যৌনতার স্বাধীনতা। হ্যাঁ, যৌনতার স্বাধীনতা বলতে আমি কি বুঝি সেটাও, ভালোবাসার স্বাধীনতা প্রথমে আসে। এবং যৌনতার স্বাধীনতা মানে আমি এইটা বলছি না যে আমি যা করব ইচ্ছে করে করে বেড়াবো আর আমার স্ত্রী করবে না। বেশিরভাগই আমরা একটা পুরুষ শাসিত সমাজে থাকি এবং পুরুষের এই শাসন আমার ভালো লাগে না, পুরুষের এই দমন আমার ভালো লাগে না। এবং সমস্ত সময় আমি সারাক্ষণ সমাজের সর্বক্ষেত্রে, সংসারের সর্বক্ষেত্রে আমি পুরুষের দমন দেখেছি। সব সময় যে একেবারে সারফেস করছে সেটা তা নয়, অন্তর আছেই। আমি পুরুষ, আমি যা বলবো তাই হবে শেষ পর্যন্ত। এই ব্যাপারটা আমি দেখেছি, কর্মক্ষেত্রে দেখেছি, এবং এইখান থেকে যাবতীয় জটিলতাও তৈরি হয়। exploitation of women, সেটা আমি দেখেছি। At the same time I have seen also exploitation of men. exploitation of men যে হয় না তা নয়, সংসারে হয়, অন্যভাবে হয়, এবং তার মধ্যে যে নীচতা থাকে না, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। বিশেষ করে উইমেন এক্সপ্লয়েটিং উইমেন, সেটাও ভয়ঙ্কর। গ্রামাঞ্চলে সেটা আরও বেশি। আমার শাশুড়ি আমায় কষ্ট দিয়েছে, অতএব আমি তোমাকে কষ্ট দেব, এ তো ঘরে ঘরে আছে, আমি দেখেছি। এগুলো ঠিকই, কিন্তু যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে, সেই ঘটনাটার ফলে যা ঘটছে, এই দুটো সম্পর্কেই আমাদের একটু সতর্ক থাকতে হবে। এই জন্য যে এরকম ঘটনা যেন আর না ঘটে অ্যাট এনি কস্ট, এই ব্যবস্থাটা করতেই হবে আমাদের সমাজ, যেরম করে হোক। এবং কেন ঘটছে তার রুটে যেতে হবে। এটা ঘটছে বেসিক্যালি আমাদের সমাজের মধ্যে ভয়ঙ্কর বেশি এক্সপ্লয়টেশন এবং দমন আছে। আপনি আজকে আমরা সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম, টেলিভিশন চ্যানেলের দৌলতে অনেক ঘটনার কথা জানতে পারি। আপনি তো আপনার লেখালেখির স্বার্থে পুরনো ইতিহাসও চর্চা করেন। ধরুন 100 বছর আগে বা স্বাধীনতার ঠিক আগে এই ধরনের নারীদের শোষণ, বঞ্চনা, সেটা কতটা ছিল এবং কতটা আমরা জানতে পারতাম? নারীদের শোষণ, বঞ্চনা সে তো আবহমানকাল ধরেই ছিল, কিন্তু কতটা জানতে পারতাম আমরা? আজকে যেমন জানতে পারছি, খুব কম। এটা হচ্ছে আমাদের দেশে এখন মিডিয়া মাধ্যম, মানে খবরের কাগজ বলো, টেলিভিশন বলো, সমস্ত সময় আমরা এমন কিছু ঘটছে আমরা জানছি না তা হচ্ছে না। কিন্তু জানার আবার দুটো দিক আছে। অর্থাৎ ফ্যাক্টসটা সেটা তো জানছি, কিন্তু তার ব্যাখ্যা হচ্ছে, তার অতি ব্যাখ্যা হচ্ছে, তার বিকৃত ব্যাখ্যা হচ্ছে, তার রাজনীতি রং চড়ানো ব্যাখ্যা হচ্ছে, এগুলোও তো আসছে। তাহলে আমরা তো অতটা শিক্ষিত হতে পারিনি। এই রকম একটা সমাজ ব্যবস্থাকে ট্যাকল করতে গেলে চারধারের এত নিউজ, এত ঘটনা, সেগুলো এত প্রকাশিত হয়ে পড়ছে, সেইগুলোর জন্যে যে সভ্যতা দরকার, সেইগুলোকে সামলাবার জন্য যে শিক্ষা দীক্ষা দরকার, সেটা আবার আমাদের নেই। তাই জন্যে আমরা বিভ্রান্ত, তাই জন্য আমরা যেভাবে চালাচ্ছি আমরা চলছি, আমাদের উপরে নানান রকম প্রভাব। রবীন্দ্রনাথ কখনো এই বিষয়গুলো নিয়ে সরব হয়েছিলেন?
তার লেখনী, তার সমাজের গান। সমস্ত ব্যাপার নিয়ে ছোট গল্পগুলো দেখো, রবীন্দ্রনাথ স্ত্রী শিক্ষা নিয়ে গল্প লিখেছেন, ডেফিনেটলি স্ত্রীর অধিকার নিয়ে গল্প লিখেছেন, নারীর অধিকার নিয়ে গল্প কিন্তু এই যে লিখেছেন, নিগ্রহ, হ্যাঁ, সংসারে যে অত্যাচার নারীর প্রতি নানানভাবে শরৎচন্দ্র লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছেন। বঙ্কিমের মধ্যে বরং আমি বলবো যে অত্যাচারও যেমন আছে, তুমি রোম্যান্টিসাইজ, মানে নারী সেখানে ভীষণ রোম্যান্টিক এবং ভীষণ ক্ষমতার অধিকারী। একটা দুর্গের দিনে হয় নাকি এরকম, তাই না? উনি কল্পনা করেছেন তা হয়। বা কপালকুণ্ডলা, এইরকম নারী তো আমরা তো দেখি না চট করে, বা যে নারী, কিন্তু কপালকুণ্ডলার মধ্যে তো ওকে যখন সন্দেহ করা আরম্ভ হলো এবং শেষকালে কি বলছে যে আমি ফিরে যাব না সংসারে, এবং আত্মহত্যাই তো করলো, পাড় ভেঙে পড়ে গেল, ভাসিয়ে দিয়ে গেল। এই যে এর মধ্যে কিন্তু বিদ্রোহ আছে, সমাজের বিরুদ্ধে কথা আছে, এগুলো আছে। মাইকেল মধুসূদনের মধ্যে আছে, নাটকের মধ্যে বিশেষ করে আছে, ওই সময়টা যদি তুমি আমাকে ধরো বলো। সুতরাং রামমোহনের মধ্যে তো ছিলই স্ত্রী শিক্ষা নিয়ে অনেক, উনি স্ত্রী শিক্ষার জন্য প্রায় জীবনই দিয়ে দিলেন। বিদ্যাসাগর মশাই করেছেন স্ত্রী শিক্ষার জন্য, এত চেষ্টা করেছেন। বিবেকানন্দ বারবার বলছেন যে আমাদের দেশে সিংহীর দরকার, নিবেদিতাকে ডাক দিচ্ছেন ওই নামে, যে তুমি তো, তোমার মধ্যে আমি ওই রকম বিক্রম দেখেছি, ওই রকম সাহস দেখেছি, কারণ বিশেষ করে তুমি আইরিশ বলে, তোমার আয়ারল্যান্ডের রক্ত আছে বলে। এগুলো আছে, কিন্তু এত কিছু থেকেও আমরা তো এগোতে পারলাম না খুব বেশি। হ্যাঁ, আমাদের স্ত্রী শিক্ষা হয়েছে, এখন সমস্ত জায়গায় নারীর মাথার ওপরে বসেছেন সেরকম সংস্থা প্রচুর আছে, বা নারী শক্তির জাগরণ আমরা দেখলাম চোখের সামনে। আমি 40-এ যা দেখেছি, যে সময় জন্মেছি যখন দেখেছি, আমার মা মাসিমাকে যা দেখেছি, তার থেকে তো আজকের অনেক তফাৎ হয়ে গেছে, অনেক। ভাবাই যায় না যে আমার মা বাবার বিরুদ্ধে কোনো কথা বলছেন, কিন্তু এখন তো সেরকম নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি দেখছি যে বড্ড বেশি আমাদের দেশে যেটা অভাব, দুটো অভাব। একটা হচ্ছে অর্থনৈতিক বন্টনের অভাব, অর্থাৎ এখনও অর্থনৈতিক ক্ষমতা পুরুষের হাতে, নারীর যতক্ষণ না নারীর হাতে অর্থ আসছে। গ্রামের দিকটা তুমি ভেবে দেখো, আজকে 500 টাকায় 1000 টাকায় একটি মহিলাকে মানে কেনা যায়, কিন্তু সেটা তো হওয়া উচিত ছিল না এতদিন পরে স্বাধীনতার। এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সুতরাং আমরা স্ত্রী স্বাধীনতার কথা বললেও যতক্ষণ না তার অর্থনৈতিক স্বাধীনতা আসছে, সম্ভবই নয় নারী স্বাধীনতা। আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা। শিক্ষাটাও তো শুধু শহরের মধ্যে সীমিত হয়ে আছে, যদি এটাকে শিক্ষা বলো। আর আবার শিক্ষা ব্যবস্থার একটা এমন অবস্থা হয়েছে এখন যে কে শিক্ষিত কে অশিক্ষিত বোঝা যাবে না, কারণ ডিগ্রি ইজ নো লঙ্গার সাজেস্টিভ যে তুমি কতটা লেখাপড়া জানো আর কতটা জানো না, কারণ সেখানটাই তো ভুয়ো ব্যবস্থা হতে পারে। এবার আসি পুজোতে এসেই গেল, জানি না এবার পুজো আমাদের ঠিক কেমন যাবে। অপরাধীদের শাস্তি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বাঙালি কীভাবে শারদোৎসবে মাতবে তা নিয়েও একটা সংশয় আছে, ঠিক। কিন্তু আপনার তো লেখনী এখনও তো পুজো নিয়ে নিশ্চয়ই সচল। কি লিখছেন এবং সেটা কেন লিখছেন? আমি 3টে উপন্যাস লিখেছি, লিখে উঠেছি, লিখে দেওয়া হয়ে গেছে। একটা লিখেছি আমাদের কাগজে প্রতিদিনে পুজোর সংখ্যায়, অতুল প্রসাদের জীবন নিয়ে। অতুল প্রসাদের জীবনটা কিন্তু আমরা খুব বেশি জানি না। তো অতুল প্রসাদ যেমন একদিকে বড় কবি এবং গীতিকার, রবীন্দ্রনাথের বন্ধু, সেদিকটা জানি আমরা, এবং ভক্তিমূলক গান লিখেছেন। কিন্তু ওর বেশিরভাগ গানই দেখবে বেদনা, দুঃখ এবং কি যেন পাইনি, একাকিত্ব, এগুলো আছে। অতুল প্রসাদের বিয়েটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। উনি ওর মায়ের নিষেধ না মেনে, সবাইকার নিষেধের বিরুদ্ধে দাঁড়িয়ে ওর মামাতো বোনকে বিয়ে করেছিলেন, এবং এই বিয়েটা আমাদের দেশে হয় না, তখনও হতো না, এখনও বোধহয় হয় না।
এমনি বিয়ে করতেই পারো, কিন্তু মানে হিন্দু বিয়ে বলছি আমি। তো উনি হিন্দু বিয়ে করেননি, উনি যে বিয়েটা করেছিলেন সেটা সাংঘাতিক। উনি খোঁজ পেয়েছিলেন স্কটল্যান্ডের একটা চার্চে এই বিয়ে দেওয়া হয়, অতএব তিনি তার বোনকে ওখানে নিয়ে যান এবং গিয়ে বিয়েও করেন। সেই অবধি ঠিক আছে, কিন্তু এইবারে ওর মধ্যে একটা, আমি যে আমার উপন্যাসটা নিয়ে এসেছি, একটা পাপবোধ সবসময় কাজ করেছে এবং ওর স্ত্রীর মধ্যেও করেছে, ওদের সন্তানও হয়েছে, কিন্তু সমস্ত সামাজিক সম্পর্কগুলো পাল্টে গেল। মামা তোমার শ্বশুর হয়ে গেলেন, হ্যাঁ, তোমার মা তার পিসিমা সে হয়ে গেল শাশুড়ি। এই যে সামাজিক একটা লণ্ডভণ্ড হয়ে যাওয়া, এটা মানুষ নিতে পারে না সবসময়। এক, দ্বিতীয় কথা, সন্তানের সঙ্গে সম্পর্কটা ঠিক হলো না অতুল প্রসাদের। এই যে একটা জটিলতা তৈরি হলো, এই জটিলতা নিয়ে একটা উপন্যাস, সাহসী উপন্যাস। অতুল প্রসাদকে বাঁচলেন কেন? না, অতুল প্রসাদকে আমি রিসার্চ করছিলাম অনেক ধরে, তবে আমার অফিস বলল অতুল প্রসাদ নিয়ে তার লেখা লিখেছিলাম অফিসের জন্যই, প্রবন্ধ লিখেছিলাম, ওই থেকে বাড়িয়ে একটা উপন্যাস যদি করা, ওরাই বলেছিল আমাকে, তাই জন্যই আমি উপন্যাসটা লিখি। আর দুটো, একটা লিখেছি আমি বিনোদিনী নিয়ে, সেটা লিখেছি আজকালের প্রিয় সংখ্যায়। বিনোদিনীর তো একটা ইচ্ছে ছিল যে এই স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হোক, এবং গিরিশবাবু ওকে, আমার ধারণা যে যাই বলুক, ঠকিয়েছিলেন। গিরিশবাবু ক্ষমতা চাইতেন, ক্ষমতা পেয়েছিলেন, স্টার থিয়েটারেরও ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু ওই যে থিয়েটারের যে মহল সেই সময়, তুমি জানো যে উনি 145 নম্বর কর্নেল স্ট্রিটে জন্মেছিলেন বিনোদিনী, এবং সেটা কিন্তু বেশ্যালয় ছিল ওই বাড়িটাই। এবং বিনোদিনী যে পরিবেশ থেকে উঠে আসা, পিতৃপরিচয় ছিল না, শুধু মাতৃপরিচয় নির্ভর, সেই সময় ওই রকম অবস্থা থেকে উঠে এসে লেখাপড়া কেউ শিখতে পারতো না, স্কুলে যেতে পারতো না, সামাজিক ব্যবস্থা এমনই ছিল, এখনও তাই আছে। কিন্তু বিনোদিনী লেখাপড়া শিখলেন, সেটাও আবার গিরিশবাবু শিখিয়েছিলেন, থিয়েটারে এসে শিখলেন, আবার ওই আদি ব্যাপারটাও চলতে লাগলো, এবং তারপরে ওকে সবাই এক্সপ্লয়েট করতে লাগলো। সবাই বলল তোমার নামে থিয়েটার করে দেবো, এবং থিয়েটারটা শেষ পর্যন্ত হলো, কিন্তু গিরিশবাবুই বাধা দিলেন পিছন থেকে, বাধা দিয়ে বললেন যে তুই তো বারবণিতা, তোর নামে থিয়েটার হলে কোনোটা হবে না, তোর নামে থিয়েটার হলে চলবে না, আসবে না লোকে, অতএব হলো না, বি থিয়েটার হলো। তো আমার উপন্যাস শেষ হচ্ছে একটা অদ্ভুতভাবে, যে বিনোদিনী স্বপ্ন দেখছে সেই সময় যে আমি একদিন সেই সময় থাকবো না, ভারতবর্ষের দিন স্বাধীন হবে, হয়তো ভারতবর্ষে আমাদের এই পশ্চিমবঙ্গ একটা রাজত্ব হবে, রাজ্য হবে আলাদা, এবং তারও একজন হেড হবেন, তিনি যদি কখনো মহিলা হন আমার কথা বুঝবেন। হ্যাঁ, তো তার কাছে আমি একটা অনুরোধ রেখে যাচ্ছি যে যেন আমার নামে একটা থিয়েটার হয়। এইখানে শেষ হচ্ছে, মানে আমি নাম দিয়েছি বিনোদিনী, মানে স্টার বিনোদিনী থিয়েটার উপন্যাসটার নাম। আর একটা ভাই লিখেছি কৃত্তিবাসে, এইখানে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের নাম করিনি কিন্তু কোথাও, বৌদি এবং দেওর, এবং এই কাদম্বরী, আমি জানি না কাদম্বরীরও নাম নেই কোথাও, বৌঠান এবং তার দেওর, কিন্তু খুব প্রতিভাবান মানুষ দেওরটি, এবং এদের একটা প্রেম, সেই প্রেমটা কত অবধি গড়ায়, এবং সে ন্যাচুরালি বিচ্ছেদের শেষ হয়, মৃত্যুতেই শেষ হয়, যেমনভাবে হতে পারে। কিন্তু এদের নিয়ে একটা প্রবন্ধ উপন্যাস লিখেছি, উপন্যাসের খানিকটা প্রবন্ধ মনে হয় পড়তে পড়তে, আবার খানিকটা উপন্যাস, যেটাকে এসেইস্টিক নভেল বলে বা নভেলা বলে, এরকম একটা, খুব বড় নয়, এই আর কি। তা এই নতুন বৌঠান রবীন্দ্রনাথের সম্পর্কের বাইরে আপনারা বেরোতে পারছেন না কেন? এটা ঘুরে প্রতি বছরই এইরকম একটা লেখা হয়, না আমি আপনাকে বলছি না, বাঙালির এটা খুব প্রিয় বিষয়,
নতুন না, বউ রবীন্দ্রনাথের খুব বেশি প্রিয় বিষয় ছিল না, এটাকে আমি প্রিয় বিষয় করি প্রথম। এটা তো অচ্ছুত বিষয় ছিল, এটা তো নিষিদ্ধ গন্ধ ছিল। শঙ্খঘোষ পাপ মনে করতেন এটাকে। শঙ্খঘোষ লিখেছে, শঙ্খঘোষের রবীন্দ্রনাথ কখনো মানে ঘনিষ্ঠ হন না ওকাম্পর, এটা পুজোর সম্পর্ক। আবার শঙ্খঘোষের, কিন্তু সেই সময় সুধীন্দ্রনাথ দত্ত বললেন রবীন্দ্রনাথ সম্পর্কে, হি ওয়াজ ডেসপারেটলি ইন লাভ উইথ হার, বলেছেন তো। তো ওই কথাটা আমার স্ট্রাইক করেছিল। তো আমি কাদম্বরী দেবী যখন লিখলাম তখন নিন্দিতও হলাম আবার নন্দিতও হলাম একই সঙ্গে। ওরকম বই বিক্রি খুব কম হয়েছে, একটা বই। তারপরে আমি আর লিখিনি ওদের সম্পর্কে। তারপরে এই এতদিন পরে বিদেশ বলল, ওই কৃত্তিবাসের এডিটার, যে এরকম একটা উপন্যাস যদি লেখা যায়, আমি যে উপন্যাস লিখবো কিন্তু ওদের নাম দেবো না। তো আমি ওদের নাম কারোর দিই, কিন্তু বোঝা যায়, ন্যাচারালি বোঝা যায়। নতুন বউটানের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আপনার চোখে এক, শঙ্করবাবুর চোখে এক, সুধীন দত্তর চোখে এক? না, সুধীর দত্তর চোখে আমার চোখে প্রায় একই। প্রায় এক। শঙ্করবাবু একটু পিউরিটান ছিলেন একটু, না ভীষণই পিছনেছে। না, শঙ্খবাবু সেই দলের যারা রবীন্দ্রনাথকে বেদিতে বসিয়ে ঠাকুর বলে, ভগবান বলে পুজো করেছেন। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, অ্যান্ড আই উড সে যে রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, কিন্তু তার অনেক কবিতা পাঠযোগ্য আর নেই তো। তার অনেক কবিতা আবৃত্তি করা হয়, বেশিরভাগ কবিতা এখন আর হয় না। তার গানগুলোই থেকে যাবে বেশি। এবং বুদ্ধদেব বসু একটা সুন্দর কথা বলেছিলেন আমাকে, অনেকেই হয়তো বলেছেন, আমাকে তো বলেইছেন, যে দেখো রঞ্জন, আমি সুর কানা, সুর আমি শুনতে পাই না, কিন্তু আমি গানগুলো পড়ি। গানগুলোর মতন বেশিরভাগ গানই অসামান্য কবিতা হিসেবে, ওই জন্য বারবার পড়ি। গীতবিতান আমার কাছে একটা কাব্যের বই। এবং আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথের গানের মতন কবিতা, প্রথমত রবীন্দ্রনাথের মতন ওই স্ট্যাচারের অত বড় কবি, অত গান পৃথিবীতে কোথাও লেখেননি। শেক্সপিয়ারের নাটকে অনেক গান আছে, কিন্তু শেক্সপিয়ার কোনো গান নিজে লেখেননি। সেই সময় চালু গান এবং অশ্লীলতম গানগুলোকে উনি ঢুকিয়ে দিয়েছেন। যেমন হ্যামলেটে শেক্সপিয়ারের একটা গান আছে, আজকে আমি তোমার ভ্যালেন্টাইন বলে ওফিলিয়া গিয়ে দাঁড়াচ্ছে, মানে হ্যামলেটকে বলছে, এবং হ্যামলেট ঘরে আসছে, ওফিলিয়ার ঘরে আসছে এবং তার কন্যকা হরণ করছে। এইটা কিন্তু ওই গানের মধ্যে এই সাজেশনটা আছে, এইটে শেক্সপিয়ার নিয়ে এলেন। তাহলে এই যে হ্যামলেটের পাগলামি, সেটা তো একটা, সেই পাগলামির মধ্যে একটা নিষ্ঠুরতা ছিল, এবং ওই পাগলামিটা দেখিয়ে উনি ওফিলিয়াকে অত্যাচার করলেন সেক্সুয়ালি, অ্যাবিউজ করলেন সেক্সুয়ালি, এবং রোম্যান্টিসিজমটা ভেঙে দিলেন শেক্সপিয়ার। এইগুলো কি শঙ্করঘোষ বলবেন না কোনো দিন, বা শঙ্করঘোষ কোনো দিন বলবেন, যেটা আমি পড়েছি নিজে, যে শেক্সপিয়ার ডায়েড অফ সিফিলিস, এবং শেক্সপিয়ারে যে সিফিলিস হয়েছিল তার চাক মুখ খসে যাচ্ছে, তার একটা ডিসক্রিপশন আছে টাইমন অফ অ্যাথেন্সে, সেটা শঙ্করঘোষ বলবেন না। তেমনি রবীন্দ্রনাথের সম্পর্কে বা এদের সবাইকারই একরকম ধারণা। রবীন্দ্রনাথ বড় কবি ছিলেন, তারপরে তার একই সঙ্গে তাকে মানে সমালোচনাও করা যায়, কবি হিসেবেও করা যায়, কারণ তিনি যে সময় কবিতা লিখেছিলেন সেই সময় থেকে কবিতা এখন আর সেখানে দাঁড়িয়ে নেই, অনেক এগিয়ে গেছে, পিছিয়ে গেছে আমি বলবো না। এবং তুমি যদি রবীন্দ্রনাথের উপন্যাসের সঙ্গে আজকে তুমি যদি মার্কেজের তুলনা করো, তাহলে তো আমার রবীন্দ্রনাথের শেষের কবি তুমি পড়তেই পারবে না। এই কী রোম্যান্টিসিজম, যেখানে 5 বছর ধরে বৃষ্টি হলে মেয়েদের গায়ে কেঁচো জন্মায়, তোমার মানুষের জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায়, সেক্সুয়ালিটি 0 পয়েন্টে পৌঁছে যায়, 5 বছরের বৃষ্টি তো হয়েছিল, সেটা ম্যাজিক রিয়ালিটি। কিন্তু ওই রিয়েলিটিকে ওই উপন্যাস পড়লে আর রবীন্দ্রনাথ পড়া যায় না, এটা আমি বলবো। এখন গিয়ে গোড়া পড়ে কেউ সময় নষ্ট করবে, শুধু ব্রাহ্ম আর এই হিন্দুদের মধ্যে কচকচানি ডেটেড হয়ে গেছে। তো রবীন্দ্রনাথের অনেকটাই ডেটেড, সেটা আমাদের মেনে নিতে হবে। আবার শেক্সপিয়ার ডেটেড হচ্ছে না, সেটাও আমাদের মেনে নিতে হবে,
কারণ এমন কতগুলো জিনিস অ্যাড্রেস করছেন, যেমন যেমন প্রাইমাল জেলাসি, এটাকে অ্যাড্রেস করছেন। আদিম জেলাসি যেটা ওথেলো আর ডেসডেমোনা, ওথেলোর জেলাসি, যখন সে যে মানে এটা রবীন্দ্রনাথের পক্ষে লেখা সম্ভবই নয়। ওথেলো বলছেন ডেসডেমোনাকে, এই যে তুই শুয়ে আছিস বিছানায়, দাগটা দেখেছিস তো, এই দাগ তো ইনসেস্টুয়াস শিট কথাটা ব্যবহার করেছেন। হ্যাঁ, এমন পাপ যে তারাদেরও বলা যায় না, তারারা ওই পাপের কথা শুনলে অভিশপ্ত হয়ে যাবে, তারা তাদের পবিত্রতা হারাবে। হ্যাঁ, it is the cause my soul, let me not name it to you chaste stars, it is the cause, yet I shall not shed her blood, nor scar the white of Scarifas and snow and smooth as monumental alabaster. She must die, else should betray more men. Put out the light, and then put out the light, thou cunningest pattern of excelling nature. এই গালাগালি রবীন্দ্রনাথের পক্ষে আজও দেওয়া সম্ভব নয়, কারণ তিনি ব্রাহ্মবাড়ির ছেলে। এই তুলনা করতে হবে। আমরা যখন বলি রবীন্দ্রনাথ বিশ্বকবি, কী অর্থে বিশ্বকবি? আমরা বলছি বলে বিশ্বকবি, আমরা তো এখনও ভালোভাবে অনুবাদই করিনি তাকে। এখন তো বিশ্ব তাকে ভুলেই যাচ্ছে। তো শেক্সপিয়ারকে তো ভুলেছি, তাহলে তার পেছনে কি শুধু শেক্সপিয়ারের জিনিয়াস আছে? না, সাম্রাজ্যবাদ আছে ইংরেজের। তো আমরা কি কোনো ইংরেজের ছেলেকে কোনো দিন বলতে পারবো তুই বাংলা না শিখলে খেতে পাবি না, বড় চাকরি পাবি না? এইটা যেদিন বলতে পারবো, বাংলাকে যেদিন সারা বিশ্বের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, কোনোদিন পারবো না, সেই দিন রবীন্দ্রনাথ বিশ্বকবি হবে, তার আগে নয়। যে পয়েন্টটা আপনি তুললেন এটা একদমই মানে অযৌক্তিক তো নয়, ভীষণ রকম ভাবার বিষয় আছে, এবং রবীন্দ্র চর্চা তো কমে যাচ্ছে তো। এবং এটার সম্পর্কে খুব ভালো লিখেছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন লিখেছেন যে রবীন্দ্রনাথকে বিদেশ ভুলে যাচ্ছে, কেউ বলে রাখেন প্রায়, কারণ তার ভালো ইংরেজি অনুবাদ হয়নি। যদি ইংরেজ বাংলা শিখে রবীন্দ্রনাথে অনুবাদ করতে পারে, তবেই রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন। ইংরেজকে করতে হবে। কিছু অনুবাদ করেছিলেন নিবেদিতা, কিন্তু দু চারটে গল্প অনুবাদ করলে তো হবে না। রবীন্দ্রনাথের বেশি, আই থিঙ্ক রবীন্দ্রনাথের বোধহয় ফরাসি অনুবাদ বেটার হয়েছে। আমাদের জিদ করেছিলেন গীতাঞ্জলির অনুবাদ, খুব ভালো হয়েছিল। ওই অনুবাদটা পড়েই ওক্যাম্পোর প্রেমে পড়েন, 1914 সালে পড়েছিলেন, এক বছরের মধ্যে এটা বেরিয়ে গিয়েছিল। এবং 1924 সালে দেখা হয়েছিল রবীন্দ্রনাথের সঙ্গে ওক্যাম্পোর, 10 বছর ওয়েস্ট করেছিলেন। 24 সালে মানে 100 বছর হলো ওদের সম্পর্ক। এটা কি আপনার কোনো লেখার বিষয় নাকি? না, এটা কোনো লেখার বিষয় এখনো হয়ে ওঠেনি, জানি না। না, ওটা কি সত্যি মানে প্লেটনিক ছিল নাকি এমনি সাধারণ মানুষের? কোনো প্রেম প্লেটনিক হয় না। ইফ আই লাভ আ ওম্যান, দ্যাট ইজ নট প্লেটনিক, হয়ে গেল। আমি তো তাকে তাকে তো আমি তো একটা অশরীরী আত্মাকে ভালোবাসছি না, তাহলে তার আপস অ্যান্ড ডাউন শরীরে দেখছি তো। যেখানে যা রবীন্দ্রনাথ 16 বছর বয়সে লিখেছেন, যেখানে যা উঁচু নিচু প্রকৃতির বিধানে, এখন সেটা তো দেখছি তাকে, তবে তো ভালোবাসছি। তার মনটাকেও যেমন ভালোবাসছি, তার শরীরটাকেও ভালোবাসছি। মানে আমি যেহেতু আমি একেবারেই হেটেরোসেক্সুয়াল, এবং আমি মহিলাকেই ভালোবাসতে পারবো ওইভাবে সেক্সুয়ালি, আমি কোনো পুরুষকে সেক্সুয়ালি ভালোবাসতে পারবো না, যদি না তার মধ্যে এমন নারীত্ব থাকে যে কেউ আমাকে, হয়তো রবীন্দ্রনাথকে আমি পারি, কারণ রবীন্দ্রনাথের মধ্যে প্রচুর নারী সত্তা ছিল। রবীন্দ্রনাথ যদি আমার কাছে এসে বসেন, হয়তো আই মাইট ফল ইন লাভ উইথ হিম ইভেন সেক্সুয়ালি। কিন্তু আমি যদি কোনো মহিলাকে ভালোবাসি, আমি স্ট্রেট বলছি, আমি সেক্স বাদ দিয়ে, মানে সেক্সুয়ালিটি বাদ দিয়ে পারবো না, ডেফিনেটলি হবে। কিন্তু পুরুষকেও তো ভালোবাসি, হ্যাঁ, সেটা তো আমার মনে হয় যে কোনো এইরকম ভালোবাসা, নারী পুরুষের ভালোবাসা, তার মধ্যে সেক্স থাকেই। তো সেই অর্থে তো প্লেটনিক বলে কিছু, প্লেটনিক ননসেন্স একটা, ওটা পপিকক। তাকে যদি বাদ দিয়ে বলে সত্যি সত্যি শরীর ছিল কিনা, ওয়েল ওক্যাম্পোর ডায়েরিতে তো আছে যে ছিল, একটা অন্তত একদিন হয়েছিল যে একদিন মানে রবীন্দ্রনাথ ছুঁয়েছিলেন। আমি আর এর বেশি কিছু বলতে চাইছি না, সেটা ডায়েরিতে লিখে গেছেন। সেটা কীভাবে হয়েছিল সেটাও লিখে গেছেন যে হি ওয়াজ রাইটিং in his own room. I went into his room and he was writing a beautiful script which was not known to me. কারণ বাংলায় এত সুন্দর হাতের লেখা, কিন্তু বুঝতে পারছি না কি। I leaned across him to look into the manuscript. Then he did something to me and he touched me
So that is only once. He never repeated that gesture anymore. কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওরা বলছেন উনি রোজ আমার বাহুতে হাত দিতেন আর বলতেন কি সুন্দর, কি ঠান্ডা, এবং ওই আর কি ওইটুকু। কিন্তু রবীন্দ্রনাথের কবিতার মধ্যে তো ইন্টেন্সিটিটা ফুটে উঠেছে এবং মান অভিমান আছে। এটা বোঝা যায় কেতকী কুশলী ডাইসনের বই পড়লেই, পরিষ্কার বলছি আমি। আচ্ছা, ওগাম্পকে নিয়ে রবীন্দ্রনাথের বিখ্যাত গান কোনটা? দেখো, সবাই বলে চিনি গো চিনি, কিন্তু ওটা নয়, ওটা অনেক আগে লেখা। ওই যে একটা গান আছে না, যে গানটা বলছে যে তুমি কি জানো প্রিয়া প্রিয়া সুদূরেরও প্রিয়া, ওই গানটা। ওই তো আমি চঞ্চল হয়ে আমি সুদূরেরও পিয়াসী। না না, প্রিয়া সুদূরেরও প্রিয়া বলে একটা গান। আচ্ছা, খুব আনকমন তাহলে গান। না না, গানটা খুব আনকমন নয়। এটা হচ্ছে তুমি কি জানো যে তুমি যে গাছটি পুঁতে গিয়েছিলে আমার দরজায়, সেটা কত বড় হয়েছে। কিন্তু আসলে উনি তো কখনো সে করে যাননি, ঠিক রিভার্সটা হয়েছিল। রবীন্দ্রনাথ পুঁতে এসেছিলেন গাছটা, সেটা এখন কত বড় হয়েছে এবং সেটা হাওয়ায় দুলছে, মালতী লতা। এখন কোন গানটা ওকাম্পোকে নিয়ে লিখছেন আর কোন গানটা নতুন বৌঠানকে নিয়ে লিখছেন? নতুন বৌঠান তো যখন মারা গেছেন তখন রবীন্দ্রনাথের বয়স খুবই অল্প, একজন 23, একজন 25, এরকম। মানে 25 বছর নতুন বৌঠান, আর উনি 23। উনি 23। এবং তো আছেও আমার 22-23 বছরের শোক বলে একটা লেখা আছে, শেষের দিকে লিপিকাতে আছে লেখাটা। তারপরে তো রবীন্দ্রনাথ আরও প্রায় 58 বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, তার অনেক নারীও এসেছেন রবীন্দ্রনাথ জীবনে। শেষ নারীকে রবীন্দ্রনাথের জীবনে পারুল বোধহয়, পারুল বলে এক বিধবা নারী, বরানগরে থাকতেন। তাকে নিয়ে আমার লেখা আছে, পারুলের ভালোবাসা বলে একটা লেখা আছে, ছোটো প্রবন্ধ আছে। আর তাছাড়া হেমন্ত কুমার, তাছাড়া খারাপ জীবন থাকলেন রানু। এবং আমার তো মনে হয় ইন্টেন্সিটি সবথেকে বেশি কোনটাই ছিল? আমার নতুন বৌঠান। দেখো, রানু ডেফিনেটলি রানু। নতুন বৌঠান নয়, নতুন বৌঠান ধরো, তাহলে নতুন বৌঠান সবথেকে বেশি ইন্টেন্সিটি নতুন বৌঠান। হি নেভার ফরগট হার, কখনো ভুলে যাননি। ওই যে বলেছে না, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি কোন স্বপনের পাড়া। ওই চোখে তারা ভুলতে পারেননি কখনো। এবং যত ছবি আছে রবীন্দ্রনাথ যত ছবি এঁকেছে, নারীর ছবি, বেশিরভাগ একই রকম চোখ। তোকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সব নারীর চোখ একরকম কেন? তখন পরিষ্কার বলেছিলেন, আমি নতুন বৌঠানের চোখ ভুলতে পারিনি। রবীন্দ্রনাথ উক্তি একদম স্ট্রেট। বাঙালি নতুন বৌঠান মেনে নিয়েছে, ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে সম্পর্কটাকে অন্যভাবে দেখে। হ্যাঁ, বাকি সম্পর্কগুলো বাঙালি স্বীকার করতে চায় না। যেমন বাঙালি বিশ্বাস করে নেতাজি প্রেম করতে পারে না, নেতাজির প্রেমপত্র কোনো কাগজে প্রকাশিত হলে ফরওয়ার্ড দপ্তর ভাঙচুর করে। এই যে মানসিকতা, এখন বোধহয় ওটাও বাঙালি মেনে নিয়েছে, কারণ কৃষ্ণা বসু নিজে লিখে গেছেন রবীন্দ্রনাথের প্রেম নিয়ে, তুমি জানো সেটা, বইটা পাওয়াও যায়। সুতরাং দেখো, এখন এই চর্চাগুলো ক্রমশ কমে যাচ্ছে, বাঙালি একটু বড় হচ্ছে। একবারে বাঙালি যে বড় হচ্ছে না তা নয়, অর্থোডক্স এখন ভয়ঙ্কর। এইসব কথাগুলো বললাম তো, আমি জানি না কী হবে। না, এখন ওই আপনি বললেন কিছু লোকের লাগে, মানে রবীন্দ্রনাথ এরকম না, মানে অ্যাজ ইট ওয়াজ পাপ। কিন্তু রবীন্দ্রনাথকে যদি আমরা ফসিল মনে করি, সেটাই তো অন্যায়, তাই না? একজন ওই রকম কবি, ওই রকম যার ইমোশন, ওই রকম যার আবেগ, ওই রকম যার ইন্টালেক্ট। এবং আচ্ছা তুমি বলো তো, রবীন্দ্রনাথ যদি প্রেম নাও করছে, মেয়েরা কী করে থাকবে রবীন্দ্রনাথের সাথে প্রেম না করে? এটা তো অসম্ভব ব্যাপার যে ওই রকম গান লিখতে পারে, ওই রকম সুর বসাতে পারে, ওই রকম দেখতে, ওরকম 6 ফুটের ওপর লম্বা, ওই রকম চেহারা, ওই রকম খ্যাতি, ওই রকম ঐশ্বর্য। উনি তো সব দিক থেকে ঐশ্বর্যবান মানুষ ছিলেন। তাকে যদি ভালো না বাসবো এবং তার সেক্স অ্যাপিল যদি আমি অ্যাপ্রিসিয়েট করি, যেমন লর্ড বায়রন ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড অলসো ফর হিজ সেক্স অ্যাপিল, এবং এইটাই ইংরেজ কখনো লুকোয়নি। এইগুলো যদি আপনার, এই আনন্দটা যদি জীবনের মধ্যে না থাকে, সব কিছু আমরা ডিপ ফ্রিজে পুরে দিই, তাহলে এই যে হয়, যে ঘটনাগুলো ঘটছে, এটা হয় অবদমিত যৌনতা। ইয়েস, অফকোর্স। একদিকে তো বিকৃত, এত কিছু মানুষের থাকে, পশু প্রবৃত্তি থাকে, আর বহু মানুষের অবদমিত যৌনতা পায়নি জীবনে কিছু, এবং তারাই অনেক সময়
এমন এমন কথা বলে, এমন এমন পোস্ট করে, এমন এমন লেখে, তাদের কাছে মেয়েরা যে অর্ধেক আকাশ সেটা ভাবতেই পারে না। ভাবতে পারে না, কিন্তু আমি এটা খুব আনফর্চুনেট লাগে। কারণ আমি কেন একটি মেয়ের সঙ্গে মিশি এটাও আমার পারি না। তাকে সেক্স অবজেক্ট প্রথম থেকেই দেখবো কেন দেখবো? দেখবই বা কেন? আমাদের ফ্রি মিক্সিংটা ভীষণ কম। ছেলেমেয়েরা খোলামেলাভাবে এখন মিশছে, হয়তো বন্ধুর মতো করে মেশে না, সেই জন্যই নানা রকম জটিলতা। আর কেউ বিশ্ব দেখলে আবার ঈর্ষিত হয়, কারণ আমি পাচ্ছি না, সে পাচ্ছে। তবে আপনি রবীন্দ্রনাথের তো অনেক অ্যাসপেক্ট আছে জীবনে। তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, রাখি বন্ধন, বঙ্গভঙ্গ, নাইটহুড ত্যাগ, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের একটা আলাদা কনসেপ্ট আছে, বিশ্বমানব। তো আপনি এইগুলোকে বাদ রেখে রবীন্দ্রনাথের প্রেম জীবন, রবীন্দ্রনাথের যৌনতা, এইসব নিয়ে এত বেশি মাথা কামান কেন? এগুলো বাজার কাটতি বলে না, আমি বাজার তৈরি করেছি, কাটতি ছিল না। তৈরি করে বললেন কাদম্বরীকে নিয়ে আপনার বইটা। রবীন্দ্রনাথ বিরাট সাহিত্যিক, এরা নিয়ে প্রচুর লেখা হয়েছে। রবীন্দ্রনাথের রাজনীতি নিয়ে অনেক লেখা হয়েছে, রবীন্দ্রনাথের আদর্শ নিয়ে অনেক লেখা হয়েছে, রবীন্দ্রনাথের উপনিষদ বাতিক হয়েছে। রবীন্দ্রনাথ ভাবলেন যে আশ্রম করবেন, সবাইকে উপনিষদের দীক্ষা দেবেন, সেই ফেলিয়ার নিয়ে কেউ লেখেনি, কিন্তু রবীন্দ্রনাথের আদর্শ নিয়ে অনেকে লিখেছেন। টোটাল ফেলিয়ার। তো তুমি একদিকে দেখো বিবেকানন্দ সংঘ কী গড়ে তুলেছেন, আর রবীন্দ্রনাথ দেখো পারলেন না। দুটোতে কোনো তুলনা হয় না, একটা আন্তর্জাতিক হয়ে গেছে একদম টোটালি। আসলে দুজনের অর্গানাইজেশনের ক্ষমতাই অন্যরকম। একজন কবি, রবীন্দ্রনাথ বেসিক্যালি কবি এবং অনেক বড় কবি। আমি রবীন্দ্রনাথকে ছোটো করছি না কোনোভাবে, কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে যে প্যাশনটা ছিল, রবীন্দ্রনাথের মধ্যে যে রোম্যান্টিসিজম ছিল, সেইটা আমরা দেখতে শিখিনি। সেইটার থেকে অন্যদিকে নিয়ে গেছি। ওটা সাবলিমেশন, ওটা ধর্ম, ওটা উপনিষদের প্রকাশ, ওটা আত্মার পুজো, এসব কিচ্ছু নয়। ওকে কেন আমরা বেদির ওপর বসাবো? আমি সেইটাকে ভাঙার চেষ্টা করেছি। ওয়েল, পসিবলি আই ওয়াজ অ্যান আইকনোক্লাস্টিক লেখা আমি লিখেছি, আইকন ভেঙেছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু যাতে আমরা তার প্রেমের কবি, উনি প্রেমিক, বেসিক্যালি প্রেমিক লোক, এবং প্রেমের কবিতা ছাড়া উনি খুব ভালো প্রেমের কবিতা লিখেছেন। প্রেমের গান তো অসামান্য লিখেছেন, পৃথিবীতে অমন প্রেমের গান কেউ লেখেনি। আর যেগুলো কালোত্তীর্ণ, এবং শোনো, এপিস্টোলারি যেগুলো মানে চিঠি, রবীন্দ্রনাথের চিঠি অত সুন্দর কেউ লেখেননি, বিশেষ করে ছেঁড়া চিঠি। এবার বলো তো, কেন আমরা ওগুলোকে ছেঁড়া চিঠি করে রাখলাম? আমরা কেন সব চিঠিটা প্রকাশ করলাম না? আজও হয়নি প্রকাশ। ছিন্ন পত্রাবলী নিয়েই আমি এইটা নিয়ে বলেছিলাম বিশ্বভারতীকে, আমাকে পড়তে দেয়নি, এবং আর কোনোদিন কাউকেই পড়তে দেবে না, কারণ বাকি চিঠিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে উনি যখন ওর ভাইঝিকে চিঠিগুলো লিখলেন, প্রায় 255টা চিঠি বোধহয় লিখেছিলেন, যেগুলো পদ্মার তীর থেকে, পদ্মার 30 থেকে 40 বছর বয়স অবধি উনি পদ্মায় ভেসেছেন এবং চিঠি লিখেছেন। শিলাইদহ থেকে প্রতিষ্ঠার পর্যন্ত। সরলাকে? না, সরলাকে নয়, উনি লিখেছিলেন লিখে তোমার সত্যেন ঠাকুরের মেয়েকে। হ্যাঁ, ওর নামটা কি? না, এখন ইন্দিরা ঠাকুরকে, আমি মাঝে মাঝে নামটা একটু প্রবলেম হয়, ইন্দিরাকে লিখেছিলেন। এবং ইন্দিরাকে যে চিঠিগুলো লিখেছিলেন, এক জায়গায় বলছেন, তুই আমার মনের কথা বুঝতে পারিস, তাই জন্যেই তোকে এত চিঠি লিখলাম। যাকে চিঠি লিখি তার একটা চিঠি লিখিয়ে নেওয়ার ক্ষমতা থাকা দরকার বলে ও স্ত্রীকে ঠুকেছেন। স্ত্রীকে ওই সময়ের মধ্যে 12খানা চিঠি লিখেছিলেন। একটা ভাইঝিকে লিখছেন 255টা, একই পিরিয়ড অফ টাইমে স্ত্রীকে লিখছেন 12টা চিঠি। ইন্দিরার সঙ্গে সম্পর্কটা কী ছিল? ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক বলছিলাম, ভীষণ ভালোবাসার সম্পর্ক। ইন্দিরাকে উনি প্রাণের দোসর মনে করছেন, ওর চিন্তার দোসর মনে করছেন, ওর ভাবনার দোসর মনে করছেন। আত্মার আত্মীয় তো বটেই। আমি বলার আগে তুই বুঝে নিস।
মানে ওই যে লোনলিনেসটা, এটা যেটা মৃণালিনী দেবীর কাছ থেকে যে সাহচর্যটা পান, সম্ভবই নয়, এটা কারোর কাছ থেকে উনি পাচ্ছেন, ওর কোনো পুরুষ ইন্টালেকচুয়াল বন্ধুর কাছ থেকেও পাচ্ছেন। এত চিঠি কাউকে লেখেননি, উনি ক্রমাগত চিঠি লিখেছেন ইন্দিরাকে, এবং চিঠিগুলো একটা খানিকটা প্রবন্ধের মতন, একটা ছাপার অক্ষরে 3.5 থেকে 4 পাতা চিঠি। তার শেষে পুনশ্চ দিয়েছেন, দিয়ে বলছেন কাল আষাঢ়ের প্রথম দিবস ছিল, কালকে বৃষ্টি হয়ে গেছে, এইটুকু খবর আবার দিচ্ছেন। এর মধ্যে বোঝা যায় যে কতটা ভালোবাসলে এই পুনশ্চটা লেখা যায় একটা 4 পাতা 4.5 পাতা চিঠি লেখার পরেতে। কিন্তু সেই চিঠিও তো ছেঁড়া চিঠি। তো আমরা কেন, এবং চিঠিটা কীভাবে ছেঁড়া হয়েছিল? চিঠিটা ছিঁড়েছিলেন, এডিট করেছিলেন ইন্দিরা নিজে, এডিট করার পরে নিজের হাতে লিখেছিলেন সেগুলো, দিয়ে রবীন্দ্রনাথকে দিয়ে সই করিয়ে দিয়েছিলেন যে এইটা আমি ছাপতে দিচ্ছি, এর বাইরে কিছু ছাপা হবে না, কারণ তোমার আমার সম্পর্ক মানুষে ভুল বুঝতে পারে। এই ইন্দিরার সঙ্গে রবীন্দ্রনাথের এই যে চিঠিপত্রের আদান প্রদান, তা ঠাকুরবাড়ির অন্য লোকেরা এটাকে কীভাবে দেখতো? বাইরের কথা ছেড়ে দিন, এইবারে হলো সত্যেন্দ্র ঠাকুর কীভাবে দেখতেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর বলছেন রবি বড্ড একলা, তুই একটু দেখিস রবিকে, ও সঙ্গ চায়। এটা সত্যেন্দ্র ঠাকুরের কথা। তো সত্যেন্দ্র ঠাকুর নিজের স্ত্রীর সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ সম্পর্ক কীভাবে দেখেছিলেন? যখন জ্যোতিরিন্দ্রনাথ বাড়ি খুঁজতে বেরোলেন, রাঁচিতে গেলেন এবং ওই মোরাবাদী পাহাড়টাকে পছন্দ করে কিনে ফেললেন, একটা পাহাড় কিনে ফেললে বললেন যে এর ওপর আমি থাকবো। তখন মেজবাবু ঠাকুর বলে, তাহলে আমি নিচের বাড়ি করবো। সেখানে তো আমি সত্যেন্দ্র ঠাকুরের কোনো ভূমিকাই দেখি না। তবে রবীন্দ্রনাথের জ্যোতি দাদা রবীন্দ্রনাথকে খুব স্নেহ করতো, অসম্ভব স্নেহ করতেন। জ্যোতি দাদা ছাড়া রবীন্দ্রনাথ হতেন কিনা আমার সন্দেহ, কারণ পিয়ানো বাজানো থেকে আরম্ভ করে স্বরলিপি করা থেকে এভরিথিং, প্রথম বয়সে ট্রেনিংটা জ্যোতির, অর্থাৎ রোপণ করেছিলেন বীজগুলো। জ্যোতি অসম্ভব প্রতিভাবান। আর উন্মেষটা হয়েছিল নতুন বৌঠানের হাত ধরে নাকি? হ্যাঁ, নতুন প্রেরণা একেবারেই নতুন বৌঠান। দেখো কিন্তু অদ্ভুত না। তারপরে ওদের, এবং জ্যোতি ঠাকুর কোনোদিনই পছন্দ করেননি তার স্ত্রীকে, কোনোদিনই যোগ্য বলেই মনে করেননি তার স্ত্রীকে। সেই অভাববোধ থেকে রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠতা। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথের সঙ্গে বয়সের তফাৎ মাত্র 2, বন্ধুর মতো। হ্যাঁ, আর ওখানে বোধ হয় 12 না 15 বছর, তো বিরাট তফাৎ একটা। এবং জ্যোতিরিন্দ্রনাথের একটা অন্য লেখাপড়া, যখন এই একবারে সম্পূর্ণ নিরক্ষর। রবীন্দ্রনাথ তোকে লেখাপড়া শেখালেন, এবং সেটা কে করালেন? দেবেন ঠাকুর। বলে রবি ওকে পড়াশোনা শেখাবে। বলে রবি তোর থেকে ছোটো। বলে ও ঠিক পারবে। আর জ্যোতি বলছিল ঠিক মনের মতন করেই গড়ে দিতে পারবে। হ্যাঁ, জ্যোতিরিন্দ্রনাথ তখন তো থিয়েটারের জগতে ঢুকে গেছেন, এটা আমরা ভাবতে হবে তোমাকে। তখন গ্ল্যামারাস ভীষণ, এবং পরপর নাটক লিখছেন, গোলাপ সুন্দরীর সঙ্গে ভাব হয়েছে, সরোজিনী নাটকের এইগুলো আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি। সরোজিনী নায়িকা হলেন গোলাপ সুন্দরী। যখন জাহাজে চড়ে নেমন্তন্ন হলো, যেদিন উনি এসে পৌঁছলেন না সেদিন তো জাহাজের নাম সরোজিনী। সেই তাহলে সুনীলদার যে ওই 3 খণ্ডে আছে না, প্রথম আলো, সেই সময়, আর পূর্ব পশ্চিম, এই প্রথম আলোতে কিছুটা এরকম আছে প্রথম আলোতে আছে, এবং কাদম্বরী দেবীর মৃত্যু দৃশ্যটায় সেইখানে আমার আবার প্রশ্ন আছে যে কাদম্বরী যখন নাচতে নাচতে সোনার গয়না, কাঁচের গয়না ভেঙে যাচ্ছে, কাদম্বরী কাঁচের গয়না বলবেন না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সুনীলদা খুব কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু সুনীলদা রানুকে নিয়ে বইটা লিখেছেন। হ্যাঁ, রানু ভানু, আর আমারও রানুকে নিয়ে বই আছে। আমি সুনীলদাকে বলেছিলাম যে আপনি ওই চিঠিটা কেন লিখলেন না, ওই চিঠিটা কেন বাদ দিয়ে গেলেন, কোনটা রঞ্জন? না, যেখানে রানু বলছেন 18 বছরের রানু, তখন আর 12 বছরের রানু নয়, যেখানে তার বিয়ে ঠিক হয়ে গেছে, এবং যে চিঠির উত্তর রবীন্দ্রনাথ দিলেন না, বললেন তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছিলে, যখন পছন্দ হলো না রাস্তাতেই ফেলে দিয়ে গেলে, কিন্তু তুমি আমার বিয়ের চেষ্টা পর্যন্ত করেছো, কিন্তু তোমার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি নিজে বলেছো তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। এগুলো আছে, কিন্তু ছাপার অক্ষরে আছে। 18 নম্বর ভলিউমে রবীন্দ্রনাথের চিঠিপত্র 18 নম্বর ভলিউমে এই চিঠিগুলো আছে। তখন সুনীলদা একটা অদ্ভুত উত্তর দিয়েছেন, বললেন আমাকে তো রবীন্দ্রনাথকে বাঁচাতে হবে। তখন আমি বলেছিলাম যে আপনাকে রবীন্দ্রনাথকে বাঁচাবার দায়িত্ব কে নিতে বলেছে? খানিকক্ষণ থেমে বললেন, না বাদল বলছিল সুনীল, যদি ওরমভাবে রবীন্দ্রনাথের
বিরুদ্ধে কিছু বলো তাহলে তোমার সেল কমে যাবে। আপনি আর নতুন কোনো অ্যাসপেক্ট নিয়ে রবীন্দ্রনাথের গবেষণামূলক লেখার ইচ্ছা আছে? না, আমার যেগুলো এখনো আপনার মনে হয় সময়ই হয়নি? রবীন্দ্রনাথের সব কিছু ছোঁয়া হয়েছে, যেটা ছোঁয়া ছিল না সেটা আমি করে গেছি। সেটা আমার এখনো একটা জিনিস তো হয়তো আমি বলছি কেউ ছুঁয়েছে বলে তো আমার মনে হয় না, খুব অ্যাপারেন্টলি। আপনি ইন্দিরার কথা বললেন, রানুর কথা বললেন, ভিক্টোরিয়া কম্পোর কথা বললেন, নতুন বৌঠানের কথা বললেন, এবং লাস্টে ওই ভদ্রমহিলা বড়নগরে ওনার কথা বললেন। রবীন্দ্রনাথের সেক্স লাইফ কেমন ছিল? মানে স্ত্রীর সঙ্গে বলছে ওভারঅল রবীন্দ্রনাথের সেক্স লাইফ খুবই খারাপ। এটা কিন্তু কেউ লিখেছে কি? আমি তো লিখেছি, এটার মধ্যে তো আছে আমার এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, শুধু একদম হ্যাঁ, একদম রিসার্চ করে তথ্য দিয়ে পারিপার্শ্বিক। প্রথমত রবীন্দ্রনাথের 5টি সন্তান, তাই তো? তো সেক্স করতে হয়েছে অন্তত 5 বার তার জন্যে। এবং রবীন্দ্রনাথ কখনো মানে মিলন দৃশ্য তো কোনো বইতে লেখেননি, সেক্স নিয়ে খুব বেশি কখনো লেখেননি। কিন্তু রবীন্দ্রনাথ সেক্স নিয়ে সরাসরি লেখেননি। আছে বুকের ব্লাউজ ছিঁড়ে ফেলছে, সেটাও আছে রবীন্দ্রনাথের মধ্যে। কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথের সেক্স লাইফ যদি বলো, স্ত্রীর সঙ্গে তো ভালো ছিল না নিশ্চয়ই, সেক্স লাইফ ছিল, কিন্তু যখন সেক্স আর মনের মিল না থাকে তাহলে সেটা খুব যান্ত্রিক হয়ে যায়। হ্যাঁ, মানে ওই রকমের প্যাশনেট সেক্স লাইফ সেটা আমার মনে হয় ছিল না বলেই রবীন্দ্রনাথ একটা আশ্চর্য কথা বলে গেছে। এটা কিন্তু রবীন্দ্রনাথের কথা। আমি সারা জীবন আদরের উপবাসে ভুগেছি, কষ্ট পেয়েছি আদরের উপবাসে। আদরের উপবাস শব্দটি ভাই আমার পক্ষে ব্যবহার করা সম্ভবই নয়। আমি দেখলাম যে ঠাকুর বাড়ির সবাইকার মধ্যেই আদরের উপবাসটা ছিল। এটা ছিল দেবেন ঠাকুরের জন্য বেসিক্যালি, পরবর্তীকালে। আর একমাত্র ছিল না হয়তো দ্বারকানাথ ঠাকুরের, কারণ দ্বারকানাথ ঠাকুর এস্থার বলে একজন অভিনেত্রীর প্রেমে পড়েন, এখানে ব্রিটিশ অভিনেত্রী, তার সঙ্গে প্রেম করেছিলেন। এবং তারপরে ইংল্যান্ডে গিয়ে ভিক্টোরিয়ার সঙ্গে প্রেম করেছিলেন। এবং রথী ঠাকুরের বইতে আছে এই হিন্সটা যে লোকে বলে ওদের একটি কন্যা সন্তান হয়েছিল, ভিক্টোরিয়া এবং দ্বারকানাথ। এটা রথীন্দ্রনাথের বইতে আছে। বইটার নাম হচ্ছে অন দ্য এজেস অফ টাইম, তাতে আছে এবং আমি দেখেছি আছে। তো এবং সেই মেয়েটিকে নাকি বেলজিয়ামে চালান করে দেওয়া হয়। তারপরে মেয়েটার কী হয়েছে আমি জানি না। এই শব্দবন্ধটা অসাধারণ রবীন্দ্রনাথের, আমি সারা জীবন আদরের উপবাসে ভুগেছি। এটা কোথায় লিখেছিলেন? এটা তুই বলতে। আচ্ছা, প্রশান্ত কুমার পালের ওতে আছে? হ্যাঁ হ্যাঁ, আদরের উপবাস কথাটা অনেক জায়গাতেই আছে। আচ্ছা, এবং আমার বইতেও আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ এবারে রবীন্দ্রনাথকে যখন জিজ্ঞেস করা হলো, মৈত্রেয়ী দেবী জিজ্ঞেস করেছিলেন যে আপনার বিয়ের গল্পটা বলুন, তখন বললেন আমার বিয়ের কোনো গল্প নেই। রবীন্দ্রনাথ একটি লেখা লেখেন তার 23-24 বছর বয়সে, বিলেত থেকে এসেই, দোসর বলে একটা প্রবন্ধ লিখেছিলেন। ওই প্রবন্ধে উনি সেক্সুয়ালিটি নিয়ে লিখেছেন যে আমাদের দেশের বিয়েটা তাস খেলার মতো। তাস তো তুমি কি হাতে উঠবে জানো না, অর্থাৎ প্রেম না করে এই যে বিয়েটা দিয়ে দেওয়া হচ্ছে, তো এইবার একটা লটারি টিকিট কাটছো, লটারি খেলছো। এইটা কিন্তু উনি লিখেছিলেন। এইভাবে দোসর পাওয়া যায় না, এটা আন্দাজ একটা। এইতে দেবেন ঠাকুরের একেবারেই পছন্দ হয়নি এবং বলেন বিয়ে দিয়ে দাও। জোর করে ওই আর ভয়ঙ্কর একটা বিয়ে দেওয়া হলো। রবীন্দ্রনাথ মেনে নিতে বাধ্য হলেন, কারণ রবীন্দ্রনাথ তার হাত খরচের টাকাও তখন নির্ভর করতে হচ্ছে। জ্যোতি ঠাকুরকেও তাই। এবার জ্যোতি ঠাকুর যখন মানে স্ত্রী যখন আত্মহত্যা করলেন, তখন দেবেন্দ্রনাথ বলছেন জ্যোতিকে বলে দিও আমি প্রমাণ পেয়েছি ও চরিত্রভ্রষ্ট হয়েছে, সুতরাং আমি যে বাড়তি টাকা তোকে দিয়ে ওটা বন্ধ করে দিলাম। এটাও জ্যোতি, দেখো রুল করছেন, দেখো টাকা
আমি টাকা দেওয়া বন্ধ করলাম। একমাত্র যিনি টাকার জন্য দেবেন ঠাকুরের উপর নির্ভর করেননি তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাই জন্য সেই কারণে তিনি পেরেছেন 5টিটা বাড়িতে চলে যেতে, তিনি পেরেছেন আলাদা হতে স্ত্রীকে নিয়ে, তিনি পেরেছেন স্ত্রীকে নিয়ে ইংল্যান্ডে চলে যেতে, ইংল্যান্ডে রেখে চলে আসতে পেরেছেন। এবং প্রসন্ন কুমার সেই ঠাকুরবাড়ির নেমন্তন্ন না, সে গভর্নরের বাড়িতে নেমন্তন্ন, সেখানে সত্যেন ঠাকুর না গিয়ে পাঠিয়েছিলেন মেখে স্ত্রীকে একা, এবং সেখানে প্রসন্ন কুমার ঠাকুর ছিলেন। সত্যেনের বউ না পার্টি থেকে বেরিয়ে গেলেন, ছি 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 ছি, এই পোশাক পরে পার্টিতে এসেছে, সত্যেনের বউ শাড়ি পরে যাননি এবং একা এসেছে, আমি পার্টিতে থাকবো না, কি অনাচার। আমার শেষ প্রশ্ন, তাহলে এটা রবীন্দ্রনাথের একটা আসপেক্ট আপনি ছুঁয়েছেন অনেক জায়গায়, কিন্তু সেক্স লাইফ নিয়ে লিখিনি। এটা সুধীর কর্কর আছে না, সুধীর কর্কর, হ্যাঁ, উনি রবীন্দ্রনাথের যৌবন নিয়ে একটা বই লিখেছেন। যৌবন, রবীন্দ্রনাথের যৌবন ইউথ বলে লিখেছেন, কিন্তু সেইখানে রবীন্দ্রনাথের সেক্সুয়াল ডিপ্রেশন, রবীন্দ্রনাথের সাপ্রেস সেক্সুয়ালিটি, এইগুলো সব লিখেছেন। উনি কিন্তু অনেকটা গেছেন, আমি বলবো সাইকোলজিস্ট তো, উনি পেরেওছেন যেতে। ভালো বই, খুব ভালো বই। তাহলে এরকম একটা আর মানে আমি এটা জাস্ট বললাম আলোচনায়। আর আগামী দিনে নতুন কোনো পরিকল্পনা যেগুলো বাঙালি এখনো সেভাবে অন্তর্দৃষ্টি ফেলে দেখেনি? আমি কিন্তু রামানুজনকে, এটা কেউ বলেন, আমি কিন্তু রামানুজনকে নিয়ে বই লিখেছি। আমি জানি, হ্যাঁ, আপনি অরবিন্দকে নিয়ে লিখেছেন। অরবিন্দকে নিয়ে লিখলাম, এবং নতুন একটু এগুলো আমি করেছি টুকটাক করে। এখন আর দেখি কি হবে। এইবারে আমি একটা ভাবছি যদি একটা আন্দোলন করা যায় সবাই মিলে, যা বিনোদিনীর নামে একটা থিয়েটার হোক। আমার খুব ইচ্ছে যেটা হোক, মানে দিদি যদি করে দেন খুবই ভালো, আর না হলে এই যে যারা থিয়েটার করছে ওরা কেন করছেন না? তাহলে কি এখনও সেই প্রেজুডিসটা আছে? ওর কোনো নিউজ বেরোয়নি বিনোদিনীর, জানো তো, মানে মৃত্যুর নিউজে কোনো কাগজে ছাপা হয়নি। আর এত কষ্টের জীবন না, মানে সত্যি বলছি, শ্রীরামকৃষ্ণ একমাত্র যার কাছ থেকে উনি ভালোবাসা পেয়েছিলেন, সামাজিক স্বীকৃতি পেয়েছিলেন, এক ধরনের স্বীকৃতি তো পেয়েছিলেন, এবং বলেছিলেন ওর মাথায় হাত রেখে মা তোর চৈতন্য হোক, এবং ওকে মন্ত্র পর্যন্ত দিয়েছিলেন, বীজ মন্ত্র। হ্যাঁ, বীজ মন্ত্র, যে ওই যে গুরু গুরু জয় গুরু জয়, ওটা নিয়ে উনি নাচতে নাচতে ঢুকেছিলেন, এবং বারবার দেখতে আসছেন ওর যে থিয়েটার। অনেক সময় ধন্যবাদ যে ভালো ভালো সব প্রশ্ন করলে, কিন্তু আমি জানি না এগুলো মানে কেন, আর মানুষ সব শুনবে, তাদের মতো করে বিচার করবে। ঠিক আছে, আমার এখনো মানে হ্যাঁ বিতর্কিত থাকবো। হ্যাঁ, লিখে চলুন, আরো অনেক কিছু দেখার নিশ্চয়ই বাকি আছে, দেখা যাক, চেষ্টা করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখুন, এটাকে সাক্ষাৎকার বললে খুব ভুল বলা হবে, একদম খোলামেলা গল্পের ছলে চা খেতে খেতে। রঞ্জনদার পরিচয় অনুষ্ঠানের শুরুতেই দিয়েছিলাম, সেই জন্য নতুন করে তার পরিচয় দিয়ে আর সময় নষ্ট করব না। আশা করি যখন আপনারা দেখবেন আপনাদেরই অনুষ্ঠান ভালো লাগে।